দর্শক শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। দেশের এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ ইউসিবি টু দ্য পয়েন্টের আজকের আয়োজনে, চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজনে। এটি আপনারা জানেন যে সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আমরা এখানে কথা বলি। তবে বর্তমানে বাঁচতে গেলে আমাদের অতীত থেকে শিক্ষা নিতে হয়, ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে হয় এবং তার জন্য অভিজ্ঞতা একটা বড় জায়গা। বাংলাদেশের বয়স 54 বছর হয়েছে এবং স্বাধীনতার সময় আমাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন অনেক জায়গায় সফলতা পেয়েছে, অনেক জায়গায় একটু হতাশ হয়েছে আমরা। তবে আমরা চলছি এখনও ভাঙা গড়ার মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে। বাংলাদেশের অর্থনৈতিক খাত, আমাদের পলিটিক্স, আমাদের শিল্প সংস্কৃতি সব কিছু এগিয়ে যাচ্ছে। আজকে টু দ্য পয়েন্টটা একটুখানি বিশেষ, কারণ আমরা আজকে অভিজ্ঞতার কথা শুনবো, আজকে আমরা স্বপ্নের কথা শুনবো এবং বাংলাদেশকে নিয়ে যারা কাজ করেছেন, বাংলাদেশের ব্যবসা ক্ষেত্রকে, অর্থনীতিকে যারা দাঁড় করিয়েছেন, তাদের মধ্যে একজন অন্যতম মানুষকে আজকে আমরা বিশেষ অতিথি হিসেবে পেয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী এবং এসিআই গ্রুপ অফ কোম্পানিজের সম্মানিত চেয়ারম্যান জনাব আনিসুদ্দৌলা। আসসালামু আলাইকুম, স্বাগতম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর আস্কিং মি টু কাম ওভার। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর করি। অ্যাট দ্য এজ অফ 91, আল্লাহর মর্জি আই এম কোয়াইট ফিট অ্যাজ কম্পেয়ার টু আদার্স। মাশাআল্লাহ। সো আপনি আসলে স্বাধীনতার আগে থেকে, মানে 1971-এর আগে থেকে, পাকিস্তান আমল থেকে ব্যবসার সঙ্গে জড়িত এবং তারপরে আপনার ব্যবসাকে আপনি তিলে তিলে বড় করেছেন, নানা শাখা প্রশাখা আপনার ব্যবসায় ওপেন হয়েছে। আমরা যেরকম শুনি যে পাকিস্তানি সময়ে আসলে বাঙালিরা ব্যবসার জন্য ছিল না বা তারা নানা রকম বৈষম্যের শিকার হতো। সেই সময়কার ব্যবসায়িক পরিবেশ আর স্বাধীন বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ, যখন যুদ্ধের পর নতুন বাংলাদেশ আসলো, কি দেখেছিলেন আপনারা, কিংবা ব্যবসা খাতটাকে গড়ে তুলতে আপনাদের কি কি স্ট্রাগল করতে হয়েছিল? আমি তো জয়েন করি 1960-তে পাকিস্তান অক্সিজেনে, চিটাগং ব্রাঞ্চে। তো তখন বাঙালিদের খুবই ছোট ছোট বিজনেস ছাড়া ছিল না। ওই একে খান গ্রুপ যেমন ছিল তখন, ওরাই ছিল বড়। তাছাড়া আদমজি, ইস্পাহানি, এরা তো সব ডমিনেট করতো সবসময়। তো সেখানে আমরা যে সাপ্লাই করতাম অক্সিজেন, সেটা তো যেত ধরেন মাল্টিন্যাশনাল কতগুলি ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি যারা ছিল তাদের কাছে, তারপরে ওইসবের কাছে, বাঙালিদের কাছে খুব কমই যেত এবং খুব অল্প কোয়ান্টিটি। এটাতেই বোঝা যেত বাঙালিদের কন্ট্রিবিউশন আর পার্টিসিপেশন ইন দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি খুবই অল্প ছিল। এটা আস্তে আস্তে বাড়লো এবং যখন স্বাধীনতার সংগ্রামের সময়টা আসলো, তখন বাঙালিরা মোটামুটি সচেতন যে তাদের যথেষ্ট তারা পাচ্ছে না তাদের শেয়ারটা, সুতরাং সেইভাবে তারা আন্দোলন করে তো আমাদের দেশটাকে স্বাধীন করলো। তখনকার আমরা দেখেছি পাকিস্তানিদের বিজনেসটা, তাদের খুব সিনসিয়ারিটি ছিল, তাদের সিঙ্গল মাইন্ডেডনেসটা ছিল, তাদের এক্সপ্লয়টিভ নেচার আমি বলবো না। দেখেন, প্রফিট ইজ নট এক্সপ্লয়টেশন, প্রফিট ইজ ফর গ্রোথ, প্রফিট ইজ ফর কন্টিনিউয়েশন। তো তাদের সেই ডিজায়ারটা ছিল। আই ডোন্ট থিঙ্ক দেওয়ার শোষক তারা ছিল না, তারাও ছিল আমাদের মতনই ভালো মানুষ এবং দেশের সেবা করা। তাদের সময় তো ছিল পাকিস্তান ওয়াজ দ্য স্ট্রেংথ। এখন গভর্নমেন্টের পলিসির তুলনায় পলিসিতে যে বাঙালিরা যথেষ্ট সুযোগ পাচ্ছে না, সেটা বাঙালিদেরও সে সচেতনতার অভাব ছিল, আবার তাদেরও হয়তো বৈষম্য কিছুটা ছিল। কিন্তু আমরা ক্যাপেবল কম ছিলাম, এটা ঠিক। কেন কেন আসলে ক্যাপেবল কম ছিলাম আমরা? পাকিস্তানিরা শিক্ষিত, পাকিস্তানিরা মোর মডার্ন, আমরা বাঙালি, আমরা হচ্ছে আমাদের বাই ট্র্যাডিশন আমরা ছিলাম কৃষক, আমরা ছিলাম লো লেভেলের আর্টিজান। সুতরাং আমাদের তো ব্যাকগ্রাউন্ডটা ছিল খুবই ইম্পভারিশড। সেই ইম্পভারিশমেন্টের থেকে আমরা পাকিস্তানে যখন আসলাম, আদমজি, ইস্পাহানি, দে আর নট ইম্পভারিশড, দে আর রিয়েলি বিগ হার্টেড, বিগ, তাদের আইডিয়াসগুলি ভালো। তো নাথিং রং উইথ দ্যাট। তারপরে আমরা যে স্বাধীন হলাম, সেটা তো আমাদের ছাত্রদের ত্যাগের মধ্যে দিয়ে আমরা যে স্বাধীনতাটা পেলাম, এটা হচ্ছে আমাদের বিশেষ একটা অর্জন এবং আমাদের মুক্তি। পাকিস্তানের ইসের থেকে ব্রিটিশ ছিল, তারপরে পাকিস্তান আসলো, নতুন সব কিছু নতুন।
আমরা সেটাকে ঠিক মতন ধরে রাখতে পারিনি। ব্যবসা ক্ষেত্রটা আসলে মানে গড়ে তোলার সময়টা কেমন ছিল, আপনারা তো দেখেছেন সেটা। স্ট্রাগল ছিল, প্রচুর স্ট্রাগল। আমরা তো জানিও না কি করতে হবে, কোথা দিয়ে লোন নিতে হবে, কি করতে হবে, সবই আমাদেরকে শেখাতে হতো। ইপিআইডিসি, ইস্ট পাকিস্তান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন, এটা ছিল আমাদের দেশের কেন্দ্রবিন্দু, যেখানে ইন্ডাস্ট্রিটা শেখানো হতো। তো সেটার থেকে আস্তে আস্তে আমরা শিখেছি, এবং বাঙালিরা খুব ফাস্ট শিখতে পারে। আমরা স্বাধীনতা যখন হলো তারপরে ক্রমশই আমরা এগিয়ে গেলাম, এবং তখনকার যে স্ট্রাগল যারা করেছে তাদের অনেক নতুন কিছু শিখতে হয়েছে, কিন্তু তারা শিখেছে। যেমন স্যামসন চৌধুরী, ইসের ফার্মাসিউটিক্যালের সবচেয়ে বড়, তারপরে আমজাদ সাহেব, এদের যে ছিল, এদের যে কন্ট্রিবিউশনটা ছিল, এরা, তারপরে মঞ্জুর ইলাহি সাহেব রিসেন্টলি মারা গেলেন, এদের কন্ট্রিবিউশনটা হচ্ছে নতুন করে শেখা, কম্পিটিশন, পাকিস্তানিরাও কম্পিটিশন করেছে, তারপরে এখন একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে, সেখানে স্থান নেওয়া, ফরেন কোম্পানিজরা আসতে শুরু করলো, তাদের সাথে কম্পিট করে, এটা তো সোজা ব্যাপার না। এবং এরা যে দিনরাত কাজ করেছে, এদের নেশন বিল্ডিংয়ে এদের যে কী অবদান, সেটা আমাদের রিয়েলাইজ করা উচিত। অ্যাবসলিউটলি। এবং এই জায়গাটাতে আমি আসলে ফোকাস করছিলাম যে তারা শুধুমাত্র মানে ব্যক্তি উন্নয়ন নয়, বরং তাদের প্রতিষ্ঠানও নয়, বরং বাংলাদেশের ব্যবসা ক্ষেত্র, অর্থনৈতিক ক্ষেত্রকে দাঁড় করিয়েছেন তারা। সেই জায়গায় আমার একটা প্রশ্ন, যে 2025-এ এখনও আপনি ইনভলভ আছেন সরাসরি ব্যবসা, অর্থনীতি, এইসব জায়গায়। সো ফার আমরা যতদূর এসেছি, ধরেন আমাদের জেনারেশন, আমরা বাইরের পৃথিবী, আমেরিকার দিকে তাকালে হয়তো আমার অবস্থাটা মনে হচ্ছে যে আমরা অনেক দিকে পিছিয়ে, কিন্তু সেই শূন্য থেকে যে আপনি এই যাত্রাটা দেখেছেন 54 বছরের, সো ফার আপনার কেমন মনে হয় আমরা কতটুকু উন্নতি করেছি, কেমন জায়গায় আছি? অনেক করেছি। দেখেন, মানুষের উন্নতি করার তো কোনো শেষ নাই, সেলফ ডেভেলপমেন্টের কোনো শেষ নাই, এবং আমরা সেটা করে চলেছি। আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি, উই আর ভেরি প্রাউড। চিন্তা করেন আপনি, বাংলাদেশের মতন একটা দেশ, ওয়ার্ল্ডের নাম্বার 2 ইন এক্সপোর্ট, ইন্ডিয়া আমাদের সাথে পারে না। এটা আমাদের কত বড় একটা গর্বের কথা। এবং এটা কার জন্য হয়েছে? এইসব উদ্যোক্তাদের জন্য হয়েছে। সুতরাং এদেরকে অ্যাকনলেজ করা উচিত। দেশটা শুধু পলিটিশিয়ানরাই চালায় না, দেশটা বিজনেসম্যানরা চালায়, তারা ট্যাক্স দেয়, তাদের ট্যাক্সই তো সব চলে। ট্যাক্সটা আদায় করাও তাদের, সমস্ত কিছু, যেমন ধরেন ভ্যাট আপনি ভোক্তা, আপনার থেকে আদায় করে আমরা গভর্নমেন্টকে দিয়ে দিচ্ছি। উই আর জাস্ট এ কালেক্টিং এজেন্ট উইদাউট এনি কমিশন। সব কাছে কিন্তু একটা কমিশন পাওয়া যায়। তো আমরা যে এই কালেকশনটা করে দিচ্ছি, ভ্যাটটা, এটা কিন্তু কোনো কমিশন দেয় না গভর্নমেন্ট। যাই হোক, এরকমভাবেই চলে। তো আমাদের যদি এক্সপিরিয়েন্সের কথা বলেন, এর কীভাবে এটা হলো, তাহলে আমি বলবো যে আমরা অনেক তাড়াতাড়ি শিখতে পেরেছি, অনেক সুন্দর করে অনেক কাজ আমরা করছি। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ইজ এ নিউ আইডিয়া, সেটা আমরা একই সাথে শুরু করেছি সবাই, এবং প্রত্যেকটা কোম্পানিরই একটা এই অ্যাঙ্গেল একটা আছে। আমার কোম্পানির তো বটেই, যে ইট রিয়েলি ইজ নট, মানি ইজ নট এভরিথিং, মানি ইজ নট অ্যাট অল ইম্পর্ট্যান্ট। হোয়াট ইজ ইম্পর্ট্যান্ট ইজ কাস্টমার স্যাটিসফ্যাকশন। আলটিমেটলি মানি আসবেই আপনার, when you have fulfilled a need, there is a vacuum, there is a service needed, আপনি সেটা স্টেপ ইন করে যে সাকসেসফুল হলেন। সাকসেসফুল মানে হচ্ছে আপনার কাস্টমার আপনার কাছে আসছে, এবং এটাতে একটা সার্ভিস। দিস ইজ নট জাস্ট মানি। যদি মানে কোনো নির্দিষ্ট সরকারের টাইম ফ্রেমকে আমি বলছি না, একেবারে ধরেন রাষ্ট্র ব্যবস্থা বা সরকার ব্যবস্থা আমাদের দেশের কতটা ব্যবসা বান্ধব বলে মনে হয়? এটা আমি মনে করি ব্যবসায়ীরা ব্যবসা করবে, পলিটিশিয়ান যে হবে এটা ব্যবসা না। পলিটিক্স একটা আর্নিংয়ের সোর্স না, পলিটিক্স হচ্ছে একটা সার্ভিস। আপনার কেন মনে হয় যে মাঝখানে ব্যবসায়ীরা এত করে পলিটিক্সে জড়িত হতে চাচ্ছিলেন, কেন আসলে, কিসের কারণে? Corruption. They just wanted to take advantage of the opportunity, how to grab, how to suck the nation. And that is what they have done. The businessmen unfortunately diverted their attention from business to money making. যার জন্য আজকে আমাদের আপনি বলছেন বিজনেস আর মানি মেকিং এক জিনিস না?
বিজনেস অ্যান্ড মানি মেকিং ডিপেন্ডস অন হাউ ইউ লুক অ্যাট ইট। আমি বিজনেসকে মানি মেকিং এইটুকুই বলি যে মানি মেকিং ইজ টু কন্টিনিউ দ্য সাস্টেনেবিলিটি অফ দ্য কোম্পানি, your activity, also the reason need for some adequate return of your investment, otherwise why should we be interested? সেটা যেমন ঠিক, এক্সেসিভ প্রফিট করাটাও ঠিক না, আবার এক্সেসিভ প্রফিট করা নিশ্চয়ই অপরচুনিটি ওয়াইজ ভালো। দেখেন চিন্তা করে যে এই যে আপনার মোবাইল ফোনটা, এই মোবাইল ফোনের কস্ট আমি শুনেছি বলে 15 টাকা প্রোডাকশন কস্ট, আর এটার সেলিং প্রাইস হচ্ছে 1,25,000 টাকা। আমি তো শুনলে তো অজ্ঞান হয়ে যাই আমি যে এটা কীরকমভাবে একটা হোয়াট ইজ ইট, বাট ইউ সি টেকনোলজি ইজ সাচ দে হ্যাভ ফাউন্ড এ ওয়ে টু কনভিন্স ইউ দ্যাট দিস ইজ ওয়ার্থ 1,25,000 টাকা, whereas the cost of production is now almost nothing. কিন্তু তারা যারা ভ্যালু ক্রিয়েট করেছেন সেটার দাম তারা অতটা রাখছেন। কারেক্ট। এই যে একটা আইডিয়া দ্যাট ইউ নিড সামথিং, দ্যাট ইউ নিড এ প্ল্যাটফর্ম, সোশ্যাল প্ল্যাটফর্ম, এগুলি তো চিন্তা করে নেই তারা, আমরা তো চিন্তা করি নেই। যারা করেছি তারা তো এই যে বাঙালি একটা ছেলে না 12 বছর না কত বয়স, সে যে একটা বিরাট গুগলসে বিরাট একটা কাজ করেছে, এই তো হচ্ছে এই 12 বছর চিন্তা করেন। 12 বছরে কি আমরা তো ভাবি যে 12 বছর শিখবে, অনেক কিছু করার আছে। সে অলরেডি পড়াশোনা শেষ তো বটেই। হোয়াট ইজ হিজ নলেজ? হি ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস রিচেস্ট পারসন। আল্লাহর এটা রহমত। তাহলে আপনি পলিটিক্স আর বিজনেসকে মানে কিভাবে আসলে এই দুটোর মধ্যে তো প্রভাব তো আছেই একটার উপর আরেকটা, নিশ্চয়ই, কিন্তু এই দুটোকে আসলে কিভাবে দুটোর মতো করে দুটো সুন্দর করে চলবে এই ব্যাপারটা সমন্বয় করতে হবে কি করে? বিজনেসম্যান মাস্ট ডু বিজনেস, পলিটিশিয়ানস মাস্ট বি অনেস্ট অ্যান্ড বি দেশের সেবা করার জন্য, এবং সো দ্যাট দে ক্যান ডু এভরিথিং দ্যাট ইজ রিকোয়ার্ড ফর নট ফর দ্য বিজনেসম্যান বাট ফর দ্য পিপল, ফ্যাসিলিটেটিং দ্য বিজনেসম্যান টু সাপোর্ট দ্য পিপলস নিড। আমরা যেমন একটা করেছি স্বপ্ন ইজ আওয়ার রিটেল চেইন, এটা প্রায় 750 মতন এখন আউটলেট হয়েছে আল্লাহর মর্জি দেশে। আমাদের এটা ইচ্ছা আছে 3,500 করলে পরে আপনি আপনার বাসার থেকে একটু বেরোলে পরেই একটা দোকান পাবেন, এবং এক ছাদের নিচে সব কিছু। হ্যাঁ, ওই যে 7-Eleven যেরকম ওরকম টাইপের আমরা করার চেষ্টা করছি। ইট ইজ নট ইজি, উই হ্যাভ লস্ট এ লট অফ মানি। আমাদের শেয়ার হোল্ডাররা আমাদেরকে সেটা সাপোর্ট দিয়েছে, এবং এই মানি লসটাকে তারা লস হিসেবে দেখে না, আমরা দেখি এটাকে ইনভেস্টমেন্ট হিসাবে। এবং এখনও লসে যাচ্ছি আমরা, কিন্তু ব্রেক ইভেন মোটামুটি হয়ে গেছি। কিন্তু সামডে দিস ইজ গোয়িং টু বি এ গোল্ড মাইন, অ্যান্ড দিস ইজ এ সার্ভিস টু দ্য পিপল। আমরা যে এই স্যাক্রিফাইসটা করছি, এই যে লসটা যে বেয়ার করছি আমরা, it is we doing it happily, we are not doing it with any strain, we are doing it happily because we know someday we will get the reward. এবং দিস ইজ এ দেশ সেবা, আপনাদের সেবা করার জন্যই আমরা এটা করছি। বিগত সময়ে আমরা দেখেছি অনেক মানুষ বাংলাদেশের টাকা, জনগণের টাকা বিদেশে পাচার করেছেন, এবং 5ই আগস্ট 2024-এর পরে আমরা অনেক খবর পেলাম যে আমাদের আসলে মানে রিজার্ভের কী অবস্থা, আমরা খুবই হতাশার সব খবর দেখলাম। তারপরে 1 বছর কেটে গেল এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, বিশ্ববিখ্যাত একজন অর্থনীতিবিদ, তিনি দায়িত্ব নিলেন। এই সময়টায় বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের কেমন অবস্থা, কেমন সম্ভাবনা আপনি দেখছেন? আগে যেটা বললাম, ব্যবসায়ীরা এসে চলে গিয়েছিল, পলিটিক্সের মধ্যে চলে গিয়েছিল, তাদের একটা, তারপরে তারা এক্সপ্লয়েট করে তারা যা করেছে দেখেছেন, টাকা পাচার হয়েছে, সব হয়েছে। আমাদের অর্থনীতি কতটা বিরাট একটা ইসের মুখে পড়েছে, চ্যালেঞ্জের মুখে পড়েছে। এখন যারা চালাচ্ছেন তারা বিজ্ঞ ব্যক্তি, তারা অনেক নলেজ রাখেন, এবং তারা চেষ্টা করছেন জিনিসটাকে সমন্বয় করার। আমরাও টানা পড়েনের মধ্যে, অনেক কষ্টের মধ্যে আমরা কাজ করছি, কিন্তু আমরা কাজ করছি উইথ অল দ্য ডেডিকেশন, উইথ অল দ্য ইন্টারেস্ট। আল্লাহর মর্জি আমরা সাকসেসফুল হব। কিন্তু এই সরকার যা করছে এই ডিফিকাল্ট টাইমে, দে আর ডুইং এ মিরাকুলাস জব। কেন বলি আমি, দেখেন এই যে ভেস্টেড ইন্টারেস্ট বলে একটা কথা আছে,
আপনি যখনই একটা গ্রুপকে দেবেন দায়িত্ব, তখন সেই গ্রুপ তো তাদের ইন্টারেস্ট দেখবেই। পলিসি বলেন, যে কোনো কারণেই হোক, পলিসি তাদের ইন্টারেস্ট দেখে তারা। এটা অন্যায় কিছু না, কিন্তু কথা হচ্ছে দেবো কেন তাদেরকে? আমি দেবো এমন লোককে যার কোনো ভেস্টেড ইন্টারেস্ট নাই। এবং বর্তমানে যে আমাদের দেশ প্রধান এবং অন্য সবাই যারা, তাদের কিন্তু ভেস্টেড ইন্টারেস্ট নাই বললেই চলে। বিশেষ করে দেশের উন্নতির সাথে তাদের ভেস্টেড ইন্টারেস্ট হচ্ছে দেশের উন্নতিটাই তাদের ইন্টারেস্ট। এই যে সুযোগটা, এটা কিন্তু আর পাওয়া যাবে না। এরপরে তো দেখেন, ভোট মানে কি? ভোট মানে আপনি যদি লোককে ইনফ্লুয়েন্স করতে পারেন, আপনি যদি তাদের ভালো করেন, আপনার যদি অনেক টাকা থাকে, আপনি তাদের জন্য ভালো করলেন, সেই জন্য তারা আপনাকে ভোট দিল। আপনার ভেস্টেড ইন্টারেস্ট ইজ টু মেক মানি, হাউ টু কিপ দেম হ্যাপি, দিস দ্যাট অ্যান্ড দ্য আদার, তাই না? আপনার কনস্টিটিউয়েন্সির ইন্টারেস্ট, এটা তো একটা এরিয়ার ইন্টারেস্ট হলো। হু ইজ ইন দ্য ইন্টারেস্ট ইন দ্য কান্ট্রি, ঠিক না? সুতরাং প্রসেসের মধ্যে এমন একটা ভুল আছে যে nobody need to be interested in the country. Okay, a good MP is interested in his area, he has done a big job, সব কিছুই করেছে, he was a big businessman, and he is even a bigger businessman today, and he is helping his people, গ্রামে সব কিছু উন্নতি করছে, সবই ঠিক আছে। সবাই বলবে যে এরকম যদি হতো যে এতগুলি মাল্টিপ্লাইড বাই সো মাচ, দেশটা তাহলে কীরকম ফ্যান্টাস্টিক হতো। এটা হচ্ছে একরকম ধরনের চিন্তাধারা। কিন্তু আসলে যারা এই ভেস্টেড ইন্টারেস্ট নিয়ে কাজ করে, তাদের আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তাদের মনে কিন্তু ওই ইন্টারেস্টটাই থেকে যায়। সুতরাং তার গ্রুপটা যাতে সাস্টেইন করতে পারে, গ্রুপটা যাতে বেনিফিটেড হয় তার দ্বারা, এটাই মানুষের চেষ্টা করে। আমারে যদি বসিয়ে দেন আপনি ওইখানে, আমি কি করে আমার গ্রুপকে আমি ডিজন করব? আমি তাদের ইন্টারেস্টটা তো দেখবো, ইট ইজ হিউম্যান। সো আই শুড নট বি পুট ইন দেয়ার, ইউ সি, বিকজ আই হ্যাভ এ ভেস্টেড ইন্টারেস্ট। ডাজন্ট মিন আই এম এ ব্যাড ম্যান, it only means that I am not neutral. I am not for the purpose for which you are sitting me there. I am for a group, and I come from a group. So maybe that group at the moment has something to contribute. হয়তো সেজন্যই আমাকে নিয়েছেন। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, ক্যান আই রাইজ অ্যাবাভ দ্য সেলফ ইন্টারেস্ট? ওই লোভটার থেকে বেরিয়ে আসতে পারি কি না? এটা 99.9% লোকই পারে না। সুতরাং ধরে নেন যে ভেস্টেড ইন্টারেস্ট লোককে দিয়ে কোনো দিন হবে না। ডক্টর ইউনুস হ্যাজ নো ভেস্টেড ইন্টারেস্ট। দ্যাট ইজ ওয়াই আই থিঙ্ক হি হ্যাজ এ বিগ অপরচুনিটি। শুধু আমাদেরকে শুধু একটু শাসন যদি করতে পারতেন উনি ঠিক মতন, একটা থ্রেট দিতে পারতেন, সেটাকে একটু কম পারছেন। অনেস্টলি আমি বলবো আপনার কি, আমি হলে কি করতাম? হ্যাঁ প্লিজ। আমি হলে বলতাম, আজকের থেকে আমাকে যখন দায়িত্ব দিয়েছো, তখন কিছুতেই তুমি কোনো ডিমান্ড কিন্তু রেজ করতে পারবে না। আমাকে 1 বছরের জন্য একেবারে শান্তিতে থাকতে দাও, আল্লাহর ওয়াস্তে। আমি যা করব, তারপরে আমার ফাঁসি দিও, কিন্তু আমি যা করব আমার মধ্যে বাধা দিও না। আই এম ডুইং ইট ফর অ্যাজ আই থিঙ্ক বেস্ট। আমি এটার মধ্যে কোনো কম্প্রোমাইজ করতে চাই না। দিস ইজ মাই পলিসি অ্যান্ড আই উইল কনসাল্ট ইউ পিপল। I am not সব জানতা তো আমি না। I will consult you, but I will then take a decision, and my decision has to be obeyed. And after that, সেটা যে দেশ জাহান্নামে যদি যায় আমার ডিসিশনে, আমার যদি তোমরা ফাঁসি দাও, I'll be happy to go to gallows. I tried honestly and I couldn't. মানে আরেকটু দৃঢ়তা দরকার ছিল বলে আপনি মনে করেন? নিশ্চয়ই। স্টুডেন্টদেরকে বলা যে প্লিজ গো টু ইউর স্টাডিজ। ডেফিনেটলি তোমরা তো এত তোমরা যে করে স্যাক্রিফাইস করেছো, আমার তো কান্না আসে তোমাদের জন্য। তোমাদের যে চোখ নষ্ট হয়েছে, তোমাদের যে বুকে গুলি লেগেছে, আমার কান্না আসে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড, ইট ইজ নট ফর ইউ টু টেল হাউ দ্য কান্ট্রি শুড রান, দ্যাট ইজ ফর আস। আসো না, উই আর অলসো পড়াশোনায় না ফিরলে তো বাকি ভবিষ্যৎটাও নষ্ট হবে, নষ্ট হয়ে যাবে তো। So don't think that political party করবে। Why should you do a political party? You are becoming another exploitive party. You are trying to make money. Your party is not saying that our party will not have anybody in a position of benefit. এটা তো আর বলছে না।
তো তোমরা অন্যদের মধ্যে ডিফারেন্সটা কি? সুতরাং আমি হলে এই জিনিসটা করতাম এবং বলতাম যে আল্লাহর বাস্তে আমারে হয়তো সরাই দাও, কিন্তু আমাকে যদি রাখো তাহলে আমাকে ওইভাবেই রাখতে হবে। You see, I am too small to tell anybody what to do. But this is what I feel genuinely. আমি আপনাকে বললাম এটা শুধু আমার ফিলিং হিসাবে, যে মানুষের শক্ত হতে হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে যদি ফাঁসি দেয় আর যদি দেশটা তাতে যদি সুন্দর হয়, দ্যাট ফাঁসি আমি হাসি মুখে নেব। ক্ষুদিরাম টুদিরাম কী করেছে? তারা তো হাসি মুখে নিয়েছে ফাঁসি। অ্যামেজিং। আবার একটুখানি আসি, ওই যে অত তো বুঝি না আসলে আমদানি রপ্তানির বেলায় আপনারা কি পরিমাণ চ্যালেঞ্জ আসলে ফেস করেন বাংলাদেশি হিসেবে। আমাদের এটা নিশ্চয়ই সরকারি কূটনৈতিক নিশ্চয়ই সম্পর্ক আছে এটার সাথে, ব্যবসায়িক আপনাদের পার্সোনাল লেনদেন বা চুক্তির সাথে সাথে। বাংলাদেশে এটা কি অবস্থায় আছে এখন, কতটা লাভজনক? আপনারা তো অন্যতম আমদানিকারক প্রতিষ্ঠান এসিআই। আমদানিকারক, রপ্তানিকারক সবই তো। ব্যবসা তো ব্যবসায়ী। ডলার নাই আপনার, ফরেন এক্সচেঞ্জের অভাব ছিল, কেননা দেশের উপর আস্থা কম ছিল। এখন সে আস্থাটা বাড়ছে, দেখেন ফরেন এক্সচেঞ্জও আসছে আল্লাহর মর্জি। তো এই সবগুলি তো লেনদেন সব হচ্ছে নির্ভর করে আমাদের পারসেপশন কি, আমাদের গভর্নেন্স কি, এই সব দেখেই তো সবাই মনে শক্তি যোগায় অথবা ডিসঅ্যাপয়েন্টেড হয়। তো এখানে আমরা তো আমদানি রপ্তানি যাই করছি আমরা এখন আস্তে আস্তে করতে পারছি। আগে এলসি যেমন খুলতে পারতো না, কারণ ফরেন এক্সচেঞ্জ ছিল না, এখন সেগুলি পারছে মোটামুটি, আস্তে আস্তে হচ্ছে। আমাদের ইমেজ কেমন বাইরের বিশ্বে? ব্যবসা খুবই খারাপ। একটা দোষ চোরের দেশ, যে দেশের লোক চুরি করে পালিয়ে গেল, গভর্নেন্স করে পালিয়ে গেল, এটা তো কোনো ঠিক হলো না। খুবই খারাপ। কিন্তু আবার সিম্প্যাথিও আছে, কেননা আমরা বেসিক্যালি বাঙালিরা তো ভালো মানুষ, আমাদেরকে সবাই ভালোবাসে। যখন চেনে আমাদেরকে তখন আমাদেরকে ভালোবাসে। আমাদের দু একজন হয়তো চোর হতে পারে, কিন্তু এই বিশ্বাসটা অর্জন করা তো কঠিন হয় নিশ্চয়ই, যারা বাইরের দেশের সাথে কাজ করতে চান। কঠিন হয় নিশ্চয়ই, তাদেরকে কনভিন্স করতে হয়। আল্লাহর মর্জি আমাদের সাথে যতগুলি পার্টনার আছে সবাইকেই আমরা কনভিন্স করে সুন্দর তারা কাজ করে যাচ্ছে, কোনো ভয় নেই। তাদের ইমেজটা আমাদের ক্রিয়েট করাটা খুব গুরুত্বপূর্ণ দরকার। অফকোর্স। একজন অভিজ্ঞ মানুষ হিসেবে জানতে চাই, যারা এখনো তো অনেক অনেক বেকার তরুণরা আছেন বাংলাদেশে, যারা উদ্যোক্তা হতে চান, অনেকে আছেন শুরু করেন আবার হয়তো একটুখানি পড়ে যান, কেউ হয়তো আস্তে আস্তে উঠছেন, তাদের জন্য একজন সফল উদ্যোক্তা হিসেবে আপনি কি বলবেন? সফল হওয়ার যদি ফর্মুলা আমার থাকতো তাহলে আমি কিন্তু বিরাট হয়ে যেতাম। সফল, নোবডি হ্যাজ এ মনোপলি অফ উইজডম। একটা মানুষের উদ্যোগ নিতে হবে, সফল হব কিনা আল্লাহই জানেন। আমার যদি সততা থাকে আর আমার যদি মেধা থাকে, তাহলে পরে আমার সফল হওয়া তার চান্সটা অনেক বেশি। Provided I am not dishonest, provided I don't lose trust, provided my success doesn't go into my head. আমার এখন মার্সিডিজ না হলেই চলবে না। আমার একটা মার্সিডিজ আছে, কিন্তু সেটা পুরনো, সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম, এটা শখ করে কিনেছিলাম। কিন্তু মার্সিডিজ কেনা আমার শেয়ার হোল্ডারের টাকা দিয়ে, বর্তমানে এই যে লাক্সারি ট্যাক্স দিয়ে কেনা, মানে বেশি ফুটানি দেখানোর দরকার নেই, উচিত না। মানুষের এই আত্মম্ভরিতাটা, মানুষের যত বড় হবেন তত আরো হাম্বল হবেন। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যদি একটুখানি জানতে চাই যে কোটি টাকার প্রশ্ন, সেটা হচ্ছে যদি কোনো সিক্রেট বলতে হয়, যদি কোনো উপদেশ দিতে হয় আমাকে কিংবা আমার মতো আরও অনেক আপনার কাছ থেকে উপদেশ পেতে চাই এরকম তরুণরা বা দর্শকরা যারা আছেন, তাদের জন্য কি বলবেন সেটা শুনে আজকে বিদায় নেব। কাজ যেটা করবেন সেটা যেন আপনার পছন্দের কাজ হয়, সো দ্যাট ইউ ক্যান ওয়ার্ক উইথ এ লট অফ হ্যাপিনেস। আমার যেরকম বিজনেসটা, আই ডু ইট উইথ হ্যাপিনেস। আমি যাই কাজ করি না কেন আমার কষ্ট হয় না, কোনো সময় আমার ক্লান্তি আসে না। সাকসেসটা যেন মানুষের মাথায় না যায়। আচ্ছা, যে কয়টা কথা পয়েন্ট যদি আমি স্ট্রেইট অ্যাওয়ে দুটো তিনটে করে বলি, সেটা হচ্ছে যে এক তো হচ্ছে যে your success should not go into your head. নম্রতা থাকতে হবে, বিনয় থাকতে হবে, মানুষের হাম্বলনেস থাকতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে যে নাথিং লাইক হার্ড ওয়ার্ক। ওয়ার্ক শুড বি ইয়োর লিজার।
টু মি অনেস্টলি স্পিকিং ওয়ার্ক ইজ মাই লিজার। আমি যখনই একটু সুন্দর সময় পাই আমি একটু গান শুনি না, কিন্তু স্টিল আমি এই যে এই কাজ করি, আমার দেখবেন বাসায় কত প্যাড আছে, সব হাফ রিটেন, দুই একটা ওয়ার্ড লিখেছি হয়তো, যেখানে যেখানে যে কোনায় সবখানেই কোনাতে কাগজ আছে। আমার বিছনার পাশে রাত্রিরে অন্ধকারে লেখার জন্য কাগজ আর পেন্সিল আছে রাখা এমন জায়গায় যে আমি সেটা ছট করে পাই। আমার কোনো একটা আইডিয়া আসলো, এই আইডিয়াটা মাথার মধ্যে না রেখে লিখে রাখলাম যাতে আর চিন্তাটা না থাকে, পরের দিন আমি দেখি সেটা। সো নো শর্টকাট টু হার্ড ওয়ার্ক। ট্রাই অ্যান্ড ট্রাই অ্যাগেন। You should be incremental in your improvement. Every day that you work, আপনি যেমন পরিচালনা করেন, আপনি আজকের থেকে যেটা শিখলেন আমার সাথে পরিচালনা করে, আমাকে পরিচালনা করে আপনি যেটা শিখলেন, আপনার কালকের এই পরিচালনাটা আরেকটু ইমপ্রুভ করলো, Of course. তারপরের দিন আরেকটু ইমপ্রুভ করলো। এইটা হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। এটা আপনি কোনো সময় হারাবেন না, মনে করবেন না যে আমি হয়ে গেছি বিরাট কিছু। বিরাট কিছু আপনি হবেন সেটা তো আমরা দেখব, কিন্তু আপনি নিজের কাছে নিজেকে বলবেন যে আমার আরেকটু ভালো করা দরকার, আরেকটু আমি ইমপ্রুভ করব, এই করেই তো চলে। অ্যাবসলিউটলি। সো তাদের কাছে হচ্ছে যে ট্রাই অ্যান্ড ট্রাই এগেন অ্যান্ড অলওয়েজ ট্রাই টু ডু বেটার দ্যান ইয়েস্টারডে। এইটা যদি হয়, সাকসেস আমার মনে হয় 90% সাকসেস কামস ফ্রম দিস। কিন্তু ব্যবসা ইজ অলওয়েজ আনসার্টেন। আপনার তবুও ডিসঅ্যাপয়েন্টমেন্ট হতে পারে, তবুও ফেলিয়ার হতে পারে, বাট ফেইলিয়ারের থেকে যে লেসন নেবেন সেটা দিয়ে যদি ভবিষ্যৎকে গড়ে তোলেন তাহলে হয়তো সুন্দরভাবে চলবে জীবন। থ্যাংক ইউ সো মাচ। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি, সাফল্য কামনা করি, সুখ এবং সার্থকতা কামনা করি। কি সুন্দর বললেন আপনি। থ্যাংক ইউ ভেরি মাচ। আই এম সো গ্রেটফুল টু ইউ। থ্যাংক ইউ। দর্শক, আশা করছি আমাদের আজকের এই আয়োজন আপনারা উপভোগ করেছেন। আপনাদের সাথে আবার দেখা হবে এই আয়োজনে। সুস্থ থাকুন, ভালো থাকুন।